আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিৎসুই প্রতিনিধি দলের সাক্ষাৎ। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে, মির্জা ফখরুল। প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট, অর্থমন্ত্রী। বিদ্যুতের দাম বাড়ল 16.68%। মে মাসে পোশাক রপ্তানি কমেছে 7%। গোপালগঞ্জে 1200 আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান। বেনাপোলে নাসিরউদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলা। পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী ও 2 শিশুর লাশ। নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। রাতে 9 অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস। ইরানের হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, ফ্লাইট চলাচল বন্ধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোংয়ের ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এই সময় বাংলাদেশ সরকার প্রতিনিধি দলকে জানায় যে বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশিদের বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণের সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত ও নির্বিঘ্নে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যায়। সাক্ষাৎকালে অর্থ ও পরিবার কল্যাণ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এই ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বুধবার দুপুরে ঠাকুরগাঁর নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই আগামীর বাজেট দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেটের অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। ভঙ্গুর অর্থনীতি হলেও আশা করছি বাজেটের শুরুটা ভালো হবে। $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সেই সঙ্গে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে কাজ করছে সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিগত সময়ে দেশকে যে ঋণ নির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে উৎপাদনশীল খাতের সম্প্রসারণ এবং বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়। পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনের 6ষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি। সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে 19.85% বেড়েছে এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68% মূল্য বৃদ্ধি হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম 60 টাকা থেকে $1.39 বৃদ্ধি করে $8.39 নির্ধারণ করা হয়েছে। এছাড়া
খুচরা পর্যায়ে 9 টাকা 11 পয়সা থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত 20 ও 21 মে 2 দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট 85 পয়সা থেকে 2 টাকা 5 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের চালান কমে যাওয়ায় মে মাসে দেশের সামগ্রিক রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের একই মাসের তুলনায় এই সময়ে রপ্তানি 7% হ্রাস পেয়ে $4.40 বিলিয়ন নেমে এসেছে। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 8.29% কমে $3.59 বিলিয়ন দাঁড়িয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের বড় অংশ এই খাত থেকে আসায় এর প্রভাব সামগ্রিক রপ্তানিতেও পড়েছে। চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে দেশের মোট রপ্তানি আয় 2.55% কমে $43.79 বিলিয়ন দাঁড়িয়েছে। একই সময়ে তৈরি পোশাক রপ্তানি $36.56 বিলিয়ন থেকে 3.41% কমে $35.31 বিলিয়ন নেমে এসেছে। গোপালগঞ্জ সদর উপজেলায় প্রায় 1200 আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার নিজরা ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তারা দল পরিবর্তন ঘোষণা দেন। অনুষ্ঠানে নিজরা মধ্যপাড়ার আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন মোল্লা ও নূর ইসলাম শেখ প্রায় 1200 নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর কে এম বাবরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় সংসদ সদস্য ডক্টর কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানানো হবে। দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নবাগত 2 নেতা সানোয়ার হোসেন মোল্লা ও নূর ইসলাম শেখ জানান, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার 3 জুন দুপুর 1টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় 4 জন আহত হয়েছেন। এদিকে হামলার বিষয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশিং করা হয়েছিল তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি, পরিস্থিতি সম্পর্কে সরেজমিনের তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, 4 জন আহত, তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 7টার দিকে বাউফল পৌর শহরে এই মিছিলটি বের করা হয়। জানা গেছে, মিছিলটি শহরের রিকশা স্ট্যান্ড এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। ঝটিকায় এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 10 থেকে 12 জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। মিছিলটির নেতৃত্ব দেন বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের ছেলে এবং বাউফল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক। মিছিলের ব্যানারে লেখা ছিল, বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বীর মুক্তিযোদ্ধা আসম ফিরোজ এমপি সহ সব রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে। বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও 2টি কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল 4:30টার দিকে শহরের জেলা পরিষদ ডাকবাংলোয় 3য় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারী হলেন বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের স্ত্রী স্মৃতি রানী।
ধারণা করা হচ্ছে মৃত মেয়ে দুটি তাদের সন্তান। স্মৃতিরানী জেলা পরিষদ ডাকবাংলোতে পার্ট টাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতা কর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেয়। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। 3 জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাংলাদেশের শুরুটা আজ ছিল একেবারেই ছন্নছাড়া। টানা তৃতীয় শিরোপার মিশনে নামা দলের এমন বিবর্ণ পারফরমেন্স ভাবিয়ে তুলেছিল ডাগআউটকে। গোল হজম করে পিছিয়ে পড়ার চিন্তায় ভাঁজ পড়ে কোচ পিটার বাটলারের কপালে। এর পরের গল্পটা ভিন্ন। সাহসী বাংলাদেশের প্রত্যাবর্তন। প্রথমার্ধের শেষ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে সমতায় ফেরা বাংলাদেশ জয় নিশ্চিত করে 93 মিনিটে সাগরিকার গোলে 2-1 গোলের এই জয় নিয়ে হ্যাট্রিক শিরোপার মিশনে ফাইনাল নিশ্চিত করল লাল সবুজের প্রতিনিধিরা। রাতের মধ্যে দেশের 9 অঞ্চলে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগের অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এ সময়। বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাস থেকে জানা গেছে এই তথ্য। পূর্বাভাস অনুযায়ী বুধবার দিবাগত রাত 1টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 9টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কুয়েতের সামরিক বাহিনী। বুধবার কুয়েত নিউজ এজেন্সি এবং রয়টার্সের বরাতে জানা গেছে, হামলার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে যেসব ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে আসছিল সেগুলোকে অন্য বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলায় বিমানবন্দরের টার্মিনাল 1 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। আল্লাহ হাফেজ।